শুভ সকাল। সবাইকে শুভ সকাল। মাসুদুর রহমান বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রাহানুল কবির চলে এসছে। আবদুল্লাল বাতিন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমরা জাস্ট 9টায় চলে এসেছি, বাট ক্যামেরার সামনে আসেনি। ওয়ালাইকুম সালাম। মোহাম্মদ আলী আমি ফার্স্ট। গুড মর্নিং ভাই। গুড মর্নিং ভাই। মাইন ইসলাম আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। অর্সন হাসান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইনসানিয়াত মাহাজাবিন আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। তানিয়া ইসলাম গুড মর্নিং। শুভ সকাল আপু। এখন জাস্ট 9টা বাজে। এই 9টার দিকে আমি তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি একটু দেখে নিই যে কি অবস্থা। মুস্তাক 100 রোলের একজন ইয়ে দিয়েছে, তা কত? ফার্স্ট ইয়ার। ঠিক আছে। ফার্স্ট, হ্যাঁ অ্যাপ্রুভাল দেওয়া আছে, এর আগে দেওয়া আছে। ঠিক আছে। ওকে, তাহলে সবাই এসছো নাকি তোমরা? ভাইয়া দেখি, ভাইয়া আগের ক্লাসের হোমওয়ার্ক সলভ দেন। অবশ্যই দেব আজকে। আগে আমরা গত ক্লাসের সলভ দেব, তারপরে যদি সময় পাই আমরা তাহলে নতুন অংশ পড়াবো আর কি। গতদিন আমরা 10টার মতো প্রবলেম দিয়েছিলাম, 10টা প্রবলেমই আমরা সলভ দেব। ভাই আগের ক্লাসের হোমওয়ার্ক সলভ দেন, অবশ্যই 100% দেব। বসরাতুন জান্নাত বিভা ভাবি, আচ্ছা সরি, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়ের আগের ক্লাসগুলোতে ম্যাথ প্রবলেম ছিল, আপনাকে কমেন্টে বলছিলাম, আপনি করে দেননি। অবশ্যই করে দেবো আজকে। ওয়ালাইকুম সালাম। ব্যাকগ্রাউন্ডটা কালো করেন। ব্যাকগ্রাউন্ডটা কালো করলে লাইটের রিফ্লেকশন হয় ভাইয়া, এই জন্য করছি না। শাহরিয়ার ইসলাম ক্যামেরা ক্লিয়ার আছে ভাইয়া, ক্লাস শুরু করেন। বাহ। নুসরাতেন দ্বিতীয় বর্ষ, ভাইয়া আগের ক্লাসের হোমওয়ার্ক সলভ দেন। অবশ্যই দেবো, ওটাই আগে করবো ভাই আজকে। আচ্ছা, কথা ক্লিয়ার আসে কিনা? মাইশা দিয়া বলছে ভাইয়া একটা প্রবলেম ছিল, 20টা লিচুর হোমওয়ার্কটা অবশ্যই আজকে সলভ দিয়ে দিব আপু। ক্লিয়ার আসে কিনা দেখো তো, কথা শোনা যায়? অর্পা ওজেড মানে কি রে ভাই? আমি তো ফেসবুক আইডি পরে হতবাগ। 2 এবং 6 নম্বর পারি নাই। 2 নম্বর এবং 6 নম্বর আমি 10টায় সলভ দেব রে আপু। ক্লিয়ার সব? n⁻r সূত্রে কোনটাকে n ধরব ভাইজান? আবার বুঝাই দিন। মিশকাত নোহা, অবশ্যই বুঝাই দেব আপু। একদম ক্লিয়ার বলছে সবাই। তাহলে আমরা শুটিং শুরু করি নাকি? আব্দুর রহমান ওহি চলে এসছে। আব্দুর রহমান ওহি আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? তোমার আব্বু কেমন আছে? ঘুম থেকে ওঠেনি বুঝলা সবাই, ওই জন্য একটু ওয়েট করি আমরা, যে ওই সবাই আসলে ভালো হয় আর কি। তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে
আজকের ক্লাসটা করতে হলে আগের 4টা ক্লাস করা খুবই জরুরি, রাইট? আমি আজকে গতদিন তোমাদেরকে আমি হাতে লিখে 10টা প্রবলেম গ্রুপে পোস্ট করেছিলাম। তোমরা অনেকেই সলভ দিয়েছো, অনেকের সলভ হয়েছে, 2-1টা বাদে আর কি। তো আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি তোমাদের উপর। এই যে প্রবলেমগুলো আমি তোমাদেরকে দিয়েছি, এগুলো দেখবা তোমরা আগের বছরে তোমাদের যারা বড় ভাই এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে, তাদেরকে কিন্তু এই প্রবলেমগুলো দিইনি আমি কখনো। হয়তোবা অন্য কোনো প্রবলেম দিয়ে তাদেরকে আমি বুঝাইছি, তোমাদের জন্য এবছর নতুন এই প্রবলেমগুলো দিয়েছি। তারপরেও তোমাদের যে পারফরমেন্স, তাতে আমি অনেক খুশি। এটা কেন হয়েছে জানো? তোমরা এখন বাসায় চিন্তা করার সময় পাও। গত বছর পর্যন্ত তাহলে দেখো, আল্লাহ পাক যা করেন আমাদের জন্য মঙ্গলের জন্য করেন, এটা আমরা জানি। তো এই যে করোনা মহামারীতে আমরা সবাই বাসায় বসে আছি, বাইরে যেতে পারি না, মন খারাপ, রাইট? তারপরেও দেখো, যদি এই অবস্থাটা না থাকতো, মানে যে অবস্থাটা সৃষ্টি হয়েছিল আমাদের রাজশাহীতে বা গোটা বাংলাদেশে, ছেলেমেয়েরা এতই কম্পিটিটিভ লাইফে চলে গেছিল, অবাক করার মতো। মানে তাদেরকে শুধু মার্ক পাওয়ার জন্য পড়ানো হতো এবং সর্বোচ্চ মার্ক পাওয়ার জন্য যা কিছু করতে হবে, এটা করতে গিয়ে ছেলেমেয়েদের জীবন থেকে অনেক মূল্যবান সময় আমরা কেড়ে নিয়েছি। চিন্তা করে দেখো, যদি ওই অবস্থা চলতে থাকতো, তোমরা এখন কি অবস্থায় আছো? বাসায় বসে আছো, অলস সময় কাটছে, এবং দেখো তোমাদের কাছে এখন হিউজ সময়। বাট যখন তোমাদের পরিস্থিতিটা সঠিক ছিল, মানে ভালো ছিল, তখন কি করতে তোমরা? একদিনে যত জায়গায় প্রাইভেট পড়তে যেতা, কলেজে যেতাম, কলেজের পড়া, প্রাইভেটের ভাইয়াদের পড়া, 7 দিনে 10টা পরীক্ষা থাকে, এমন মানে ঘটনা ঘটেছে। 7 দিনে 10টা পরীক্ষা থাকে বিভিন্ন টিচারদের কাছে। তো আমি বলতাম, শিক্ষার্থীদের কাজকে কি শুধু কি পরীক্ষা দেওয়া? আমি কিন্তু যারা তোমরা সেকেন্ড ইয়ারে আছো, তোমাদেরকে আমি বলতাম, ভাই আমি চাই তোমরা শিক্ষার্থী হও, পরীক্ষার্থী না, রাইট? কিন্তু তোমরা কি হয়েছিল যে 1 সপ্তাহে 10টা করে পরীক্ষা দিতে হতো। কোনটার পড়া পড়বে তারা হুঁশ পেত না, সময়কে খুব সংক্ষিপ্ত মনে হতো। বাট এখন কি মনে হয় না যে একটু সময় বড় হয়ে গেছে? তোমরা নিজেরা এখন ভাবার সময় পাচ্ছ। এই যে তোমরা অ্যান্সারগুলো করার অ্যাবিলিটি তোমাদের বাড়েছে, এটা কেন? এটা তোমাদের নিজেদের কারণে। তোমরা বাসায় এখন সময় পাচ্ছ, নিজেদেরকে একটু সময় দিতে পারতেছ এবং কোনো একটা প্রবলেম নিয়ে একটু ভেতরে যেতে পারতেছ, রাইট? মানে ডিপলি চিন্তা করতে পারতেছ, বন্ধুদের সাথে আলোচনা সমালোচনা করতে পারতেছ। বাট এই সুযোগটা কিন্তু তখন ছিল না। মানে এতই প্রাইভেট তোমাদের পড়তে হয় যে তোমাদের নিজেদেরকে সময় দেওয়ার সুযোগ নাই। আসলে তোমরা কি করবা বলো? তোমরা তো জিম্মি এখানে, রাইট? তোমরা কি করেছ? সকালবেলায় নাস্তা করে প্রাইভেট পড়তে গেছো সকাল 6:30টার বেশে, দিয়ে তারপরে তুমি কলেজে গেছো, কলেজ থেকে এসে দুপুরে খাইছো কি খাওনি, আবার বিকাল থেকে প্রাইভেট, সন্ধ্যার দিকে বাসায় গিয়ে দেখো বাসার নাস্তার টেবিলে আর একটা টিচার বসে আছে। তোমার সারাটা দিন এইভাবে গেছে আসলে। তো যাই হোক, আমরা এখন একটা অভ্যাস একটু আমাদের চেঞ্জ হয়েছে। এই অভ্যাসটাই আসলে দরকার, যে নিজে অঙ্ক সলভ করার। তোমরা যারা অনেকেই আমাকে সলভ পাঠিয়েছো, ম্যাক্সিমামদের সলভ হয়েছে, সবার সলভ দেখা সম্ভব হয়নি। আমি প্রত্যেকটা প্রবলেম সলভ দিব, তোমাদের খাতার সাথে মিলাই নেবা যে তোমাদের হয়েছে কিনা, ঠিক আছে? কি বলছে? ওকে, সবাই চলে এসছে। আমরা এবার ক্লাস শুরু করি। হ্যাঁ, আমাদের গত দিনের যে প্রবলেমগুলো ছিল আর কি, দেখো আমি 1 নম্বর প্রবলেম থেকে শুরু করব। হোমওয়ার্ক সলভ। ওকে, 1 নম্বর অঙ্কটা ছিল এরকম যে n+1 ফ্যাক্টোরিয়াল
ইকুয়াল টু কত ছিল মুস্তাক 12 ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, রাইট? এই ধরনের প্রবলেমগুলোর ক্ষেত্রে একটা জিনিস তোমরা চিন্তা করবা, যদি ক্যালকুলেটর ইউজ না করা যায়, আর আমি কিন্তু ক্যালকুলেটরকে ঘৃণা করি তোমরা জানো, সেটা হচ্ছে দেখবা যে এই দুটা উৎপাদকের মধ্যে বড় কোনটা, n+1, রাইট? এই বড় জিনিসটাকে ভাঙিয়ে ভাঙিয়ে ছোটটার ফ্যাক্টোরিয়ালের সমান করা সম্ভব। যেমন দেখো 10 ফ্যাক্টোরিয়াল আর 8 ফ্যাক্টোরিয়াল, এটা ইকুয়াল টু 8 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স আছে। যদি বলে এক্স ইকুয়াল টু হোয়াট, আমাকে ক্যালকুলেটর ব্যবহার করতে দিল না। তুমি বলো এই দুটা সংখ্যার ভিতরে 10 বড় নাকি 8 বড়? 10 বড়। তাহলে 10 ফ্যাক্টোরিয়ালকে ভাঙিয়ে তোমাকে ছোট করতে হবে। তো আমরা জানি 10 ফ্যাক্টোরিয়াল মানে 10 ইন্টু 9 ইন্টু 8 থেকে 1 পর্যন্ত, 10 ইন্টু 9 ইন্টু 8 থেকে 1 পর্যন্ত। তার মানে এটাকে লিখতে পারি আমরা 8 ফ্যাক্টোরিয়াল। দেখো যখনই এটার মতো হয়ে গেল 8 ফ্যাক্টোরিয়াল, এখানে 8 ফ্যাক্টোরিয়াল লেখা যায় 8 থেকে 1 পর্যন্ত। সো দিস ইকুয়াল টু 8 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স। কি ঠিক আছে কিনা বলো? 10 ফ্যাক্টোরিয়াল মানে কি 10 থেকে 1 পর্যন্ত, সেটা না লিখে 10 ইন্টু 9 লেখার পরে 8 থেকে 1 পর্যন্ত সংখ্যাগুলোকে 8 ফ্যাক্টোরিয়াল লিখেছি। তাহলে উভয় পক্ষ থেকে এই 8 ফ্যাক্টোরিয়াল কেটে যাবে। তাহলে অতএব এক্স ইকুয়াল টু এখানে 90 হবে। কি ক্লিয়ার? কাহিনী তো এটা। তো এখানেও তো তাই। দেখো n+1 ফ্যাক্টোরিয়াল, তাহলে এক এক করে কমাই দিই আমরা। ওকে, দেখ n+1 তো হবেই, তারপরেরটা কি হবে? 1 কমে যাবে। তারপরেরটা কি হবে? আরও 1 কমালে কত হয়? n-1। তাহলে n-1 ফ্যাক্টোরিয়াল লিখে ফেলো, তাহলেই হবে, রাইট? এই যে এখানে দেখো 10 ফ্যাক্টোরিয়ালকে কি লিখেছি? 10 থেকে শুরু করে অধক্রমে, রাইট? যেখানে যায় দেখবা যে ডানটার সাথে মিলে যাচ্ছে তার ফ্যাক্টোরিয়াল লিখবা, তাহলেই হবে। তাহলে n+1 তার থেকে 1 কমে দিয়েছি, তারপরে তার থেকে 1 কমে দিয়ে ফ্যাক্টোরিয়াল। দিস ইকুয়াল টু 12 ইন্টু n-1 এর ফ্যাক্টোরিয়াল। এখন বলো এই n-1 ফ্যাক্টোরিয়াল এবং এই n-1 ফ্যাক্টোরিয়াল কাটা দেওয়া যায় কিনা? তাহলে অতএব এখানে থাকছে এদের গুণফল n² প্লাস n ইকুয়াল টু 12। তাহলে বা n² প্লাস n মাইনাস 12 ইকুয়াল টু 0। অতএব একবারে করি, হ্যাঁ, মিডল ফ্যাক্টর করতেছি, n+4 ইন্টু n-3 ইকুয়াল টু 0। অতএব n ইকুয়াল টু -4 বা 3। কিন্তু তোমরা বলো n এর মান কি -3 সম্ভব? -3 হলে এখানে -3 বসালে -2 এর ফ্যাক্টোরিয়াল, ঋণাত্মক সংখ্যার ফ্যাক্টোরিয়াল অসংজ্ঞায়িত হয়। এটা আমরা ফার্স্ট ক্লাসে বলেছি। তার মানে আজকে ক্লাস বুঝতে হলে ফার্স্ট ক্লাস তোমাকে জানতে হবে। তাহলে অতএব n ইকুয়াল টু 3, এটাই অ্যান্সার। কি ক্লিয়ার? 1 নম্বর অঙ্কের সলভ কমপ্লিট। কে বুঝেছো তোমরা? দেখি কে কে বুঝলা। আচ্ছা, তোমাদের প্রতি আরেকটা কথা বলে রাখি, আমরা নিজেরা নিজেদের মধ্যে যে কথাবার্তা বলে, এই যে ফারিয়া তায়েবা লিখেছে, এত কেন বক বক করিস, আমি ব্যাপক হতাশ, কারোর সাথে তোমরা আমার সাথে কথা বলো। বন্ধুদের সাথে কথা বলার জন্য এখানে নিয়ে আসা হয়নি। তোমাদেরকে বারবার বলেছি যে তোমাকে এই সুযোগে তুমি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করার সুযোগ পাইছো, এর মানে এই না যে তুমি এখানে এসে বন্ধুদের সাথে মানে আলাপচারিতা শুরু করে দেবা। তোমাকে এখানে ডাকা হয়েছে পড়ালেখা শেখার জন্য। এই জন্যই তো তোমাদের বাবা মা তোমাদেরকে অ্যান্ড্রয়েড ফোন দেয় না হাতে। বাট আমি কি বলতাম যে অ্যান্ড্রয়েড ফোন রাখো, মিস ইউজ করিও না, জীবনকে বুঝতে শেখো যে হোয়াট ইজ লাইফ। ঠিক আছে? মানে লাইফ ইজ এ গেম, প্লে উইথ ইট। মানে জীবনটা একটা মানে কি বলবো খেলা, এর সাথে খেলতে হবে তোমাকে, এত সহজ না জীবন। ওকে, 1 নম্বরটা সবাই বলেছে, বুঝেছে। এবার 2 নম্বরটা দেখো।
2 নম্বর প্রবলেমটা দেখো। 2 নম্বর প্রবলেমটা হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 4 ফ্যাক্টোরিয়াল প্লাস 5 ফ্যাক্টোরিয়াল প্লাস এরকম চলতে চলতে প্লাস n ফ্যাক্টোরিয়াল। প্রশ্নটা ছিল এরকম, এই রাশি মানে এটা একটা সংখ্যা, নিশ্চয়ই এটা যোগ করলে অনেক বড় সংখ্যা হবে। এই সংখ্যাটা 15 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, রাইট? 15 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। এখন 15 দ্বারা বিভাজ্যতা কি জিনিস দেখো। 15-র মধ্যে কিন্তু দুইটা প্রাইম নাম্বার আছে 3 × 5, রাইট? অর্থাৎ যে সংখ্যার ভিতরে একই সাথে 3 এবং 5 আছে সেগুলো কিন্তু 15 দ্বারা বিভাজ্য। যে সংখ্যাটা 15 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটা কিন্তু একই সাথে 3 এবং 5 দুইটা দ্বারাই বিভাজ্য। তাহলে আমরা দেখব যে সংখ্যার ভিতরে 3 এবং 5 দুইটা সংখ্যায় আছে সেই সংখ্যাটা 15 দ্বারা বিভাজ্য। তাহলে খেয়াল করো, দিস ইকুয়াল টু 1 ফ্যাক্টোরিয়াল মানে তো 1, ওকে। দেখো 2 ফ্যাক্টোরিয়াল মানে 1 × 2 প্লাস 3 ফ্যাক্টোরিয়াল মানে 1 × 2 × 3, 4 ফ্যাক্টোরিয়াল মানে 1 × 2 × 3 × 4, 5 ফ্যাক্টোরিয়াল মানে 1 × 2 × 3 × 4 × 5 প্লাস তারপরে 6 ফ্যাক্টোরিয়াল মানে 1 × 2 × 3 × 4 × 5 × 6 প্লাস এভাবে চলতে 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 একদিন না একদিন n ফ্যাক্টোরিয়াল আসবে, রাইট? n ফ্যাক্টোরিয়াল মানে আবার কি মাস্তাক বলো তো, n ফ্যাক্টোরিয়াল মানে কি? 1 × 2 × 3 × 4 × 5 এভাবে চলতে চলতে n পর্যন্ত। এটা কিন্তু আমি n ফ্যাক্টোরিয়াল লিখেছি, ওকে, লাস্টেরটা, হ্যাঁ, মানে n থেকে 1 পর্যন্ত, n-1 এভাবে এক এক করে কমতে কমতে 1 পর্যন্ত উল্টা দিক দিয়ে লিখেছি, এগুলো তো গুণ আছে, সমস্যা নেই। তাহলে দেখো আমি তোমাদেরকে বলেছি যে সংখ্যার ভিতরে উৎপাদক হিসেবে একই সাথে 3 এবং 5 থাকবে সেটাই 15 দ্বারা বিভাজ্য হবে, রাইট? তাহলে বলো এই পদে কি 3 এবং 5 আছে? এই পদে কি 3, 5 আছে? এই পদে কি 3, 5 আছে? এই পদে কি 3, 5 আছে? এই পদে? তাহলে এখান থেকে শুরু করে দেখো, এই যে এখান থেকে শুরু করে এই শেষ পর্যন্ত প্রত্যেকটা পদে 3 এবং 5 আছে। কিভাবে একটু খেয়াল করো, যে কোনো পদের উৎপাদকগুলো তার পূর্ববর্তী উৎপাদকগুলোর সাথে সাথে একটা উৎপাদক বাড়তেছে। দেখো এই উৎপাদকগুলোর কিন্তু এই 4টা এখানে কিন্তু আছে, এর সাথে একটা যুক্ত হয়েছে 5, তাহলে এখানেও কিন্তু আগেরগুলো সবই আছে, একটা 6 যুক্ত হয়েছে। বাট আমার দরকার কি 3 এবং 5 যেন থাকে। তাহলে এই পদে 3 এবং 5 আছে মানে 3 × 5 = 15, তাহলে 15 দ্বারা ভাগ করলে 8 এখানে হবে ভাগফল, 8 ভাগশেষ 0, রাইট? কারণ এটা 15 দ্বারা বিভাজ্য, এটাও 15 দ্বারা বিভাজ্য, তার মানে এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত সবই 15 দ্বারা বিভাজ্য। কি ক্লিয়ার? সো দিস ইকুয়াল টু, বাকি কি থাকলো তোমার এখানে দেখো, 1 প্লাস 2 প্লাস এখানে 6 প্লাস এখানে 24 প্লাস এই অংশটা 15 দ্বারা বিভাজ্য, 15 দ্বারা বিভাজ্য সংখ্যা, মানে এই পুরা জিনিসটা যোগ করলে 15 দ্বারা বিভাজ্য সংখ্যা আমরা পাবো, কি রাইট? এগুলো সবই 15 দ্বারা বিভাজ্য। সো দিস ইকুয়াল টু, এবার বলে এইটুকু যোগ করলে কত হয় মোস্তাক? 24 আর 6 30 আর 2 32 আর 1 33 প্লাস এদিকে আছে 15 দ্বারা বিভাজ্য সংখ্যা, রাইট? এখন বলো তাহলে এই অংশটুকু তো 15 দ্বারা বিভাজ্য, বাকি থাকলো কত? 33 কে যদি 15 দ্বারা ভাগ করো তুমি, এই 33 কে যদি তুমি 15 দ্বারা ভাগ করো তাহলে ছোটবেলার ভাগ, 15 × 2 = 30, অবশিষ্ট থাকে 3, অ্যান্সার এইটা
এটাই হচ্ছে তোমার ভাগশেষ, এটাই অ্যান্সার, রাইট? তার মানে কেন এর পরের অংশ তো 15 দ্বারা বিভাজ্য সংখ্যা, সব যতই থাক না কেন, ঠিক আছে? 120 15 দ্বারা বিভাজ্য, 720 15 দ্বারা বিভাজ্য, ওগুলো সবই 15 দ্বারা বিভাজ্য। শুধু বাদ ছিল কতটুকু? 33। তাহলে 33কে আবার 15 দ্বারা ভাগ করলে 15 দুগুণ 30, তাহলে অবশিষ্ট কত থাকলো? 3। কি ক্লিয়ার সবার? ক্লিয়ার হলে কমেন্ট বক্সে লেখো ক্লিয়ার, তাহলে আমি পরের প্রবলেমে চলে যাব। দেখি কার কার ক্লিয়ার হয়েছে। মীর সামিদ ইসলাম ক্লিয়ার। গালিব বলছে ভাই এরকম, এরকম মানে কি গো? তিলোত্তমা মজুমদার, জি ভাই ক্লিয়ার। আব্দুল্লাহ বাতিন ক্লিয়ার। জেসমিন খাতুন ক্লিয়ার, অল ক্লিয়ার। ওকে, তাহলে আমরা 3 নম্বর প্রবলেমে চলে যাই। দেখো, আজকে যারা নতুন আছো তারা কিন্তু এই ক্লাসগুলো বুঝতে কঠিন হবে। আমি গতকালকেও আমি নিজের থেকেই যারা যারা নতুন নতুন জয়েন করেছে, নতুন ভর্তি হয়েছে, তাদেরকে আমি নিজে ফোন দিয়ে দিয়ে বলেছি যে ভাইয়া তোমরা একটু আজকে সকালের ক্লাসটা ধরতে হলে অবশ্যই তোমাদের আগের 4টা ক্লাস ঠিক মতো বুঝতে হবে, বেসিক জিনিসগুলো বুঝতে হবে, ঠিক আছে? তো যাই হোক, আশা করি তারা হয়তো বা পড়েছে। এবার 3 নম্বর প্রবলেমটা সলভ করব। দেখো, 3 নম্বর প্রবলেমটা ছিল এরকম যে 50 ফ্যাক্টোরিয়াল 12 টু দি পাওয়ার n দ্বারা বিভাজ্য হলে n এর সর্বোচ্চ মান কত? ওকে, মা ফোন দিয়েছে, আমার আম্মা ফোন দিয়েছে, একটু কথা বলি। হ্যালো, হ্যাঁ আমি ক্লাসে আছি, লাইভ ক্লাসে আছি। সরি, এবার দেখো, আমার প্রশ্নটা ছিল এরকম যে 50 ফ্যাক্টোরিয়াল 12 টু দি পাওয়ার n দ্বারা বিভাজ্য হলে, 12 টু দি পাওয়ার n দ্বারা বিভাজ্য হলে n এর সর্বোচ্চ মান, n এর সর্বোচ্চ মান, ওকে, এটা কত? অনেকে আমাকে সলভ পাঠিয়েছ, এটার সলভটা তোমাদের হয়নি, ভুল হয়েছে, ওকে? 2-1 জনের হয়েছে, বাট ম্যাক্সিমামদেরই ভুল হয়েছে। অ্যাকচুয়ালি তোমরা যেটা করেছ সেটা একটু দেখো। তোমরা করেছো এরকম যে এক্সপোনেন্ট অফ 12, এক্সপোনেন্ট অফ 12 মানে 12 এর পাওয়ার, সর্বোচ্চ পাওয়ার, বাই 50 ফ্যাক্টোরিয়াল, রাইট? এইটা তোমাদেরকে আমি কি নিয়ম শেখাইছিলাম? যারা নতুন তাদের বুঝতে কিন্তু অনেক কষ্ট হবে, আগেই বলছি, রাইট? যারা নতুন যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে যেন তারা আবার নক করে, আমি তাদেরকে বুঝাবো। এটাকে 50/12 লিখে তার ফ্লোর মান নিতে হয়, প্লাস 50/12 স্কোয়ার। 12 স্কোয়ার নেওয়া যাবে না, কারণ 12 স্কোয়ার মানে 144। আমি বলেছিলাম এমনভাবে মানগুলো নিতে হবে যেন লব থেকে হর বড় না হয়, তাহলে আমার এই অংশটা নেওয়া যাচ্ছে না। অনেকে এভাবে অ্যান্সার করেছে। সো দিস ইকুয়াল টু 50/12 মানে 4/12 48, 4 পয়েন্ট সামথিং, যার ফ্লোর মান হয় 4। অনেকে অ্যান্সার করেছে 4, বাট এটার অ্যান্সার হয়নি। এই জিনিসটা কিন্তু আমি 12-র জন্য শেখাইনি, আমি শেখাইছিলাম প্রাইম নাম্বারের জন্য। 12 কি প্রাইম নাম্বার? 12 কিন্তু প্রাইম নাম্বার না, 12 হচ্ছে যৌগিক সংখ্যা, কম্পাউন্ড নাম্বার, ঠিক আছে? প্রাইম নাম্বার মানে হচ্ছে মৌলিক সংখ্যা হতে হবে, অর্থাৎ এই জিনিসটা কখন কাজ করে? কেবলমাত্র মৌলিক সংখ্যার পাওয়ার বের করার ক্ষেত্রে।
মৌলিক সংখ্যার পাওয়ার বের করার ক্ষেত্রে। কি ক্লিয়ার? তাহলে আমরা এইভাবে করতে পারবো না, এটা আমাদের সঠিক নাই, এটা সঠিক হয়নি। সঠিকটা কি? ইউ হ্যাভ টু জানতে হবে বাঁচতে হলে যে 12 মানে কি। 12 মানে 2 into 2 into 3, this equal to 2 square into 3, রাইট? অর্থাৎ আমি চাই 12 টু দি পাওয়ার n মানে n এর সর্বোচ্চ পাওয়ার, অর্থাৎ এই জিনিসটার উপরে সর্বোচ্চ পাওয়ার কত, রাইট? এই জিনিসটার উপরে সর্বোচ্চ কত পাওয়ার দেওয়া যাবে। তাহলে এইটা করতে গিয়ে তুমি কিসের কিসের পাওয়ার বের করতে হবে জানো? 2 স্কোয়ারের পাওয়ার কত আসে সেটা বের করতে হবে। অর্থাৎ তুমি আগে 2 এর 2 স্কোয়ার যদি বলি মানে 4, এর মানে এই না যে তুমি E4 বের করবা, E4 বের করা যাবে না, 2 স্কোয়ারের পাওয়ার বের করতে হবে তোমাকে, ঠিক আছে? আবার 3 পাওয়ার দেখতে হবে। লক্ষ্য করো 50 ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতে পারি এইভাবে 2 টু দি পাওয়ার সামথিং, দ্যাট ইজ a ধরলাম। 2 এর পাওয়ার কথা আমি এখনো বের করিনি, কিন্তু আমি তো বের করতে পারবো। মৌলিক সংখ্যার পাওয়ার আকারে লিখতে হবে, যৌগিক সংখ্যা না। ইনটু 3 টু দি পাওয়ার b ইনটু 5 টু দি পাওয়ার c ইনটু 7 টু দি পাওয়ার d, এইভাবে চলতে থাকবে। এটাই হচ্ছে 50-এর ফ্যাক্টোরিয়াল। আমি তোমাদেরকে এটা কোনো একটা ক্লাসে শিখাইছিলাম যে পৃথিবীর যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যার ফ্যাক্টোরিয়ালকে এই প্রাইম নাম্বারের সূচক দিয়ে প্রকাশ করা যায়। সেই সূচকগুলো কত হয় সেটা আমরা বের করতে শিখেছি। আমার প্রয়োজন 2 আর 3 সংক্রান্ত মৌলিক সংখ্যার পাওয়ার। ওকে, এখন খেয়াল করো তোমরা, আমার দরকার এখন 2 এর পাওয়ার। 2 এর পাওয়ার মানে a, তাহলে হোয়াট ইজ a? a মানে 2 এর পাওয়ার, তাহলে a মানে কিন্তু এক্সপোনেন্ট অফ 2 বাই 50 ফ্যাক্টোরিয়াল। ওকে, এক্সপোনেন্ট অফ 2 বাই 50 ফ্যাক্টোরিয়াল। এ মানে হচ্ছে 2 এর সর্বোচ্চ পাওয়ার, তাহলে 2 একটা প্রাইম নাম্বার। তাহলে এই ক্ষেত্রে তোমাদের আমার ওই ফ্লোর সূত্রটা কাজ করবে। সো দিস ইকুয়াল টু 50/2। যারা নতুন তাদের কাছে এটা একটু কষ্ট লাগবে, কিচ্ছু করার নাই ভাইয়া, তোমাদেরকে আমি একটু ক্লাসগুলো করে আসতে বলেছিলাম। 50/2 স্কোয়ার কতক্ষণ পর্যন্ত যাব? যতক্ষণ পর্যন্ত 50-এর বেশি না হয়। 50/2 কিউব, ওকে, 50/2 টু দি পাওয়ার 4 মানে 16। এখানে 16 আছে, 50-এর থেকে ছোট, তাহলে 50/2 টু দি পাওয়ার 5 এর ফ্লোর মান। এবার 2 টু দি পাওয়ার 6 নেওয়া যাবে না, 2 টু দি পাওয়ার 6 মানে 64, তাহলে 50-এর থেকে 64 বড় হয়ে যায়। সো দিস ইকুয়াল টু 25 প্লাস 25-এর ফ্লোর মান 25, এদিকে 50/4 মানে হচ্ছে মনে করো 12 পয়েন্ট সামথিং, তাহলে ফ্লোর মান 12 প্লাস 8 দ্বারা ভাগ করলে 6 48, 6 পয়েন্ট সামথিং এর ফ্লোর মান 6 প্লাস 16, 3 16 48, 3 পয়েন্ট সামথিং এর ফ্লোর মান হবে 3 প্লাস এখানে আছে 32, 50-কে 32 দ্বারা ভাগ করলে 1 পয়েন্ট সামথিং, তার ফ্লোর মান হচ্ছে 1। সো দিস ইকুয়াল টু 25 12 37 6 43 আর 3 46 আর 1 47, অর্থাৎ এখানে এর মান হচ্ছে 47। কে ক্লিয়ার? এবার আমার কি দরকার? b এর মান। আমার কিন্তু দরকার 12 এর পাওয়ার। 12 এর পাওয়ার মানে 2 স্কয়ার ইনটু 3, এই দুইটা জিনিসের একসাথে পাওয়ার কত দেওয়া যায় সর্বোচ্চ, ঠিক আছে? এখন আসো তাহলে কপাল যে ওর পড়া, ভালোবাসলে চোখের লোনা জলে। দেখো তাহলে এটা মানে হচ্ছে বি মানে কি? বি মানে কি দিয়েছিলাম মোস্তাক? বি মানে হচ্ছে 3 এর পাওয়ার, মৌলিক সংখ্যা 3 এর পাওয়ার। সেই জিনিসটাকে ম্যাথমেটিশিয়ানরা এই নোটেশন দিয়ে প্রকাশ করে, এক্সপোনেন্ট অফ 3 বাই 50 ফ্যাক্টোরিয়াল। কি ক্লিয়ার? সো দিস ইকুয়াল টু 50-কে তাহলে 3 দ্বারা ভাগ, তাহলে 50-কে 3 স্কয়ার দ্বারা ভাগ প্লাস 50-কে 3 কিউব দ্বারা ভাগ, এরপরে 3 টু দি পাওয়ার 4 মানে 81, 81 দ্বারা ভাগ করা যাবে না। বলো মোস্তাক 50-কে 3 দ্বারা ভাগ করলে 3 16 48, 16 পয়েন্ট সামথিং এর হচ্ছে তোমার ফ্লোর মান কত?
16। এবার একটু মনটা খোলো, 50/9 5 নং 45, 5 পয়েন্ট সামথিং, এর ফ্লোর মান 5 প্লাস 27, হয়ে না তোমরা হতাশ, 50/27 মানে 1 পয়েন্ট সামথিং, ফ্লোর মান হবে 1, সো দিস ইকুয়াল টু 22, রাইট? তাহলে এ পাইছি, বি পাইছি, তার মানে কি পাইলাম আমরা? 2 এর পাওয়ার সর্বোচ্চ কত সেটা পাইছি 47, 3 এর পাওয়ার সর্বোচ্চ কত 22। তাহলে আমরা এখন লিখতে পারি, আর কিছু প্রয়োজন নাই। অতএব আমরা 50 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু লিখতে পারি 2 টু দি পাওয়ার 47, 3 টু দি পাওয়ার 22, রাইট, ইনটু 5 টু দি পাওয়ার সি ছিল মনে হয়, আবার 7 টু দি পাওয়ার ডি ছিল, এইভাবে চলতে থাকবে আসলে। তাহলে ব্যাপারটা এরকম, তাই কিনা মুস্তাক? এখন বলো, আমার কিন্তু প্রয়োজন এই 12 মানে 2 স্কোয়ার ইন্টু 3, এইটার উপরে যত পাওয়ার দেওয়া যাবে, তাই কিনা? 12 পাওয়ার চাইছে আমার। তাহলে এখন বলো এই 3 এর উপরে কত আছে? 22, তাহলে 2 স্কোয়ার ইন্টু 3, রাইট? তাহলে 3 এর উপরে 22 আছে, তাহলে এখানে একটা 22 পাওয়ার দিয়ে দাও। এর মানে খেয়াল করো, 22 যদি পাওয়ার দাও 3 টু দি পাওয়ার 22, এখানে 3 টু দি পাওয়ার 22 আছে। আবার দেখো 2 স্কোয়ারের উপর 22 মানে 22 দুগুণ 44, 44 নেওয়া যাবে না এখান থেকে, কারণ 44-এর থেকে তো বেশি সংখ্যক আছে। তাহলে এখানে নিয়ে নিলাম, ইনটু বাকি কত থাকলো এখানে? 22 দুগুণ 44 থাকলো 3, তাহলে 2 টু দি পাওয়ার 3, আরও 2 টু দি পাওয়ার 3 আছে, কারণ আমার তো টোটাল আছে 2 টু দি পাওয়ার 47, ইনটু 5 টু দি পাওয়ার সি, ইনটু 7 টু দি পাওয়ার ডি, ইনটু এভাবে চলতে থাকলো। এবারে বলো এইটা কি 12 না? তাহলে 12 টু দি পাওয়ার 22 ইনটু 2 টু দি পাওয়ার 3 ইনটু 5 টু দি পাওয়ার সি ইনটু 7 টু দি পাওয়ার ডি, এভাবে চলতে থাকবে। অতএব 12 সর্বোচ্চ পাওয়ার কত? 22। তাহলে অ্যান্সার হচ্ছে 22 এখানে। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে 22। কি ক্লিয়ার? সবাই বুঝতে পারছো কি না বলো দেখে, কি বলছে? কে কি লিখছে গো? বাংলা ব্যান্ড খুলে ফেলেন একটা, কে বলে এটা? ভালো গানটা কন্টিনিউ করলেন না কেন? কি মধুর আওয়াজ ভাই, সেই গান। ও, এগুলো নিয়ে খুব কথা আছে নাকি? অনিন্দিতা মণিগ্রাম 22 বলেছে, ঠিক আছে আপু। তাহলে দেখি তোমরা ক্লিয়ার হয়েছে ভাইয়া তোমাদের? ওকে, কারো সমস্যা নাই। হাসান আবিদ, ধন্যবাদ ভাইয়া। তুমি কি 4টা ক্লাস করেছিলা? ওই 4টা ক্লাসে কোনো সমস্যা আছে? হাসান আবিদ, তুমি একটু আমাকে অ্যান্সার করো ভাইয়া। বুঝতে পেরেছি, ভেরি গুড। তাহলে এখানে একটা সারমর্ম বলা যেতে পারে যে আমরা যখন যৌগিক সংখ্যার পাওয়ার বের করব, মনে করো এই জিনিসটা তোমাকে আমি যদি তোমাকে বলতাম যে 50-এর ফ্যাক্টোরিয়াল 15 টু দি পাওয়ার n দ্বারা বিভাজ্য হলে n এর সর্বোচ্চ মান কত? তাহলে তোমাকে বাঁচতে হলে জানতে হবে এই 15কে তুমি মৌলিক সংখ্যার পাওয়ার দিয়ে কিভাবে লিখতে পারো। তার মানে 15কে তুমি লিখতে পারো 3 ইন্টু 5। ওকে, 3 ইন্টু 5। তাহলে তোমাকে কি করতে হবে? এই অঙ্কটা করতে গেলে 50-এর ফ্যাক্টোরিয়াল করে 3-এর সর্বোচ্চ পাওয়ার নিয়ে আসতে হবে, 5-এর সর্বোচ্চ পাওয়ার নিয়ে আসতে হবে। 3 ইন্টু 5-এর উপরে একই সাথে যেটা পাওয়ার দিতে পারবা সেটাই অ্যান্সার। এবং আমরা জানি যে কোনো একটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল করে ছোট থেকে বড়র দিকে যদি আমরা সাজিয়ে লিখি মৌলিক সংখ্যাগুলো, বড় মৌলিক সংখ্যার পাওয়ার যত হয় ছোট মৌলিক সংখ্যার পাওয়ার তার থেকে বেশি হয়, তাই কিনা? তার মানে বড় মৌলিক সংখ্যার পাওয়ার যেটা হয় সেটা অ্যান্সার হয়। এখানে বলো এই দুটার মধ্যে 2 স্কোয়ার, এই 2 আর 3 এর মধ্যে বড়কে? শুধু 3 পাওয়ার বের করলেই হতো আসলে,
কিন্তু ক্লিয়ারলি বোঝানোর জন্য আমি এইভাবে বলছি। 3 এর পাওয়ার কত, আমাদের অ্যান্সার কত এসছে, সুতরাং পারবা কিনা বলো, এই জিনিসটা আমি বলছি। ওকে, তাহলে আমাদের কয় নম্বর প্রবলেম হলো, 3 নম্বর প্রবলেম সলভ কমপ্লিট। এবারে 4 নম্বর প্রবলেমটা সলভ করবে। দেখো, চার নম্বর প্রবলেমটা ছিল এরকম খুবই সহজ একটা প্রবলেম। কত আছে মস্তক, 1/8 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/9 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু x/10 ফ্যাক্টোরিয়াল, রাইট? তো আমি আগেই বলেছি যে আমি ক্যালকুলেটর ইউজ না করে অঙ্কটা করতে হবে তোমাকে। মনে করো সিকিউ প্রশ্নের ক নম্বরে এসছে, এটা 2 মার্কের জন্য। ওকে, ক্যালকুলেটর ইউজ করে করা যাবে না কিন্তু। এবারে বলো, এখানে যতগুলো ফ্যাক্টরিয়াল দেখতে পাচ্ছ মস্তাক, এই সবগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কত, 8 ফ্যাক্টোরিয়াল। তাহলে বাকি বড় ফ্যাক্টরিয়ালগুলোকে ভাঙিয়ে তোমাকে এই ছোট ফ্যাক্টরিয়াল আকারে লিখলে সুবিধা হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/8 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/9 ফ্যাক্টোরিয়ালকে কি লেখা যায় মস্তাক, মনে আছে যে 9 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল, 1 কমিয়ে দিতে হয়। এটা ইকুয়াল টু x ডিভাইডেড বাই 10 ফ্যাক্টোরিয়ালকে কি লেখা যায় মস্তাক, 10 ইন্টু 9 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল। 10 ইন্টু 9 ইন্টু 8 থেকে 1 পর্যন্ত আছে, 8 থেকে 1 পর্যন্ত মানে 8 ফ্যাক্টোরিয়াল। বলো তো, এখানে 1/8 ফ্যাক্টোরিয়াল আছে, এখানে 1/8 ফ্যাক্টোরিয়াল আছে, এখানেও 1/8 ফ্যাক্টোরিয়াল আছে কিনা বলো। তাহলে উভয় পক্ষ থেকে 1/8 ফ্যাক্টোরিয়াল কাইটে একবারে কুচি কুচি হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে কি থাকলে সর্বসা করলে 1 প্লাস 1/9 ইকুয়াল টু x/9×90। কি বলো তোমরা? উভয় পক্ষকে যদি 90 দ্বারা গুণ করে দিই কেমন লাগে দেখো ব্যাপারটা। 90 কে 90 প্লাস 90 ইন্টু 1/9 ইকুয়াল টু x। এখানে থাকবে 10, 9×10 = 90, তাহলে 10 আর এই 90 যোগ করলে কত হয়, তাহলে x ইকুয়াল টু 100। এটাই অ্যান্সার। এটা খুব সহজ একটা প্রবলেম ছিল, হয়েছে? 4 এর অ্যান্সার 100। আরে বাপরে বাপ, সবাই লিখেছে, দেখেছো আমি করার আগেই। ধন্যবাদ সবাইকে। তাহলে x ইকুয়াল টু এখানে 100। ক্লিয়ার? 4 নম্বর প্রবলেম কমপ্লিট। 5 নম্বরে চলে যাই। 5 নম্বর প্রবলেমটা কি দিয়েছিলাম, 56p r প্লাস 6। মস্তাক বলো তো, 56p r প্লাস 6 অনুপাত কত, 54, 54p r প্লাস 3 ইকুয়াল টু কত মস্তাক, 30800:1 এরকম আছে নাকি? আচ্ছা, বলা হয়েছিল যে এইটা হলে আর এর মান কত, রাইট? এইটা করতে গেলে গত দিনের ক্লাসটা তোমাদের লাগবে। গতদিন আমি তোমাদেরকে শেখাইছি যে আমরা সবাই জানি, কারা? আমরা সবাই জানি। আমি কিন্তু সিকিউ অ্যান্সার করতেছি। npr ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল। এটা গতদিন আমি শিখাইছিলাম। তারা গতদিনে যারা ক্লাস করে নাই তারা আজকের এই অঙ্ক বুঝবে না, রাইট? সেটা দায়ভার কি আমার? অবশ্যই সেই দায়ভার আমি নিব না। দেখো, তাহলে npr এর ফ্যাক্টোরিয়াল মানে উপরেরটার ফ্যাক্টোরিয়াল উপরে হবে, আর নিচে কত হবে, এই দুটার বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল। কি ক্লিয়ার? এটা মনে রাখতে হবে, শুধু উপরেরটার ফ্যাক্টোরিয়াল উপরে আর নিচে হবে এই দুটার বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল। এখন বলো, তাহলে এখান থেকে বলি, তাহলে এই জিনিসটাকে আমরা কি লিখব? এখানে উপরে n এর জায়গায় কত আছে মস্তাক, তাহলে 56 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, তাই কি না, ডিভাইডেড বাই এই দুটার বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা থেকে যদি এটা বিয়োগ করো 50 মাইনাস r হবে। দেখো 56 থেকে 6 বিয়োগ হবে মানে 50, আর এখানে মাইনাস r থেকে যাবে, তাহলে 50 মাইনাস 6 না সরি 50 মাইনাস r, 50 মাইনাস r ফ্যাক্টোরিয়াল। আমরা জানি অনুপাত মানে ভাগ, তাহলে এখানে ভাগ লিখে দিলাম, তাক লাগে যাবে মানুষজন, তাহলে এটা হবে 54 ফ্যাক্টোরিয়াল
ডিভাইডেড বাই এই দুটার বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ কত হবে মোস্তাক? 51 মাইনাস, তাহলে এটা হবে 51 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, দিস ইকুয়াল টু 30800/1 ভাগ আকারে লিখলাম। ওকে, তাহলে বাহ, এবারে বলো মোস্তাক এই সংখ্যাগুলোর ভিতরে দেখো 56 ফ্যাক্টোরিয়াল আর 54 ফ্যাক্টোরিয়াল, এই দুটার মধ্যে বড় কে? তাই 56কে ভাঙে আমরা 54 পর্যন্ত যাব। তাই 56কে আমরা লিখতে পারি 56 ইন্টু 55 ইন্টু 54 ফ্যাক্টোরিয়াল, কারণ 54 থেকে আবার 1 পর্যন্ত আছে, ডিভাইডেড বাই, এবারে বলো এটা বড় না এটা বড়? এটা বড়, তাহলে এটাকে আমরা ভাঙবো, এটাকে ভাঙতে পারবো না, তাহলে এটাকে লিখবো আমরা 50 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এইবারে এই ভাগ চিহ্নকে যদি আমরা গুণ চিহ্ন করে দিই তাহলে নিচেরটা উপরে চলে যায়, তাহলে এটাকে যদি উপরে লিখি এবং এটাকে যদি আমরা এভাবে লিখি 51 মাইনাস আর, এটাকে যদি ফ্যাক্টরিয়াল মুক্ত করি, ফ্যাক্টরিয়াল লিখবো না, তখন কি শিখেছিলাম আমরা আগের ক্লাসে? এটার থেকে 1 কমে দিতে হবে, তাহলে এটার থেকে 1 কমে দিলে কত হবে? 50 মাইনাস আর, তাহলে এখানে হবে 50 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এই তোমরা কি বুঝলা ভাইজান? দেখো এই জিনিসটাকে আমরা লিখেছি, উল্টে লিখেছি, ভাগ ছিল এখানে গুণ চিহ্ন দিয়েছি, তাই এটাকে যদি আমরা ফ্যাক্টরিয়াল দিয়ে লিখি তাহলে তো লিখলামই। যদি আমরা এটাকে ফ্যাক্টরিয়াল মুক্ত করতে চাই, আমি শিখাইছিলাম যে সংখ্যাটাকে তুমি ফ্যাক্টরিয়াল মুক্ত করতে চাও সেটা লেখো এবং সেটার সাথে 1 কমিয়ে দিয়ে তার ফ্যাক্টরিয়াল লেখো, এটাই তো শিখাইছিলাম। যেমন কি 8 ফ্যাক্টরিয়াল, আমি 8কে ফ্যাক্টরিয়াল দিব না, তাহলে তোমাকে কি করতে হবে? এর থেকে 1 কমিয়ে দিয়ে তার ফ্যাক্টরিয়াল লিখতে হবে। 8 থেকে 1 কমিয়ে দাও, তাহলে 7 ফ্যাক্টরিয়াল। কি ক্লিয়ার? হ্যাঁ, এখানেও তাই। ডিভাইডেড বাই কত আছে মোস্তাক? 54 ফ্যাক্টোরিয়াল, দিস ইকুয়াল টু 30800। ওকে, আসো এবার, বাহ, এবারে বলো এই 54 আর এই 54 কাইটে কুচি হবে, এইটা যার নামে 450 নম্বর গলিতে চলে যাবে, তাহলে কি থাকলো আমাদের? 56 ইন্টু 55, রাইট, ইন্টু থাকলো 50 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, নাকি না? সরি, 51 মাইনাস আর, কি লিখছি? ভুলভাল লিখতেছি কিছু লাগে, 28। এখানে হচ্ছে 51 মাইনাস আর ইকুয়াল টু 30800। 55 ইন্টু 56 মানে কত হয় জানো? হ্যাঁ, 3025 আর 55 3080, অর্থাৎ 3080 ইন্টু 51 মাইনাস আর ইকুয়াল টু 30800। তাহলে অতএব 51 মাইনাস আর ইকুয়াল টু, এটা দ্বারা ভাগ করলে হবে 10, রাইট, অতএব আর ইকুয়াল টু 51 মাইনাস 10। তাহলে বলো 51 থেকে 10 যদি খসে যায় কত থাকবে? এটাই অ্যান্সার। ওকে, এটাই 5 নম্বর প্রশ্নের অ্যান্সার। কি ক্লিয়ার? 41, সবাই 41 বের করেছে, বাহ, এক্সিলেন্ট। কয় সিলেন্ট বলো তো? এক্সিলেন্ট। আমি তো একবার কি লিখেছে নাজিয়া তাসনিম ঐশী, আমি তো 1 নম্বর গুলো খুঁজে পাচ্ছি না, যার নামে 450 নম্বর গলি কেমনে খুঁজে পাবো? আরে শয়তানি কথাবার্তা রে। 41 সবারই হয়েছে ইনশাল্লাহ। এবার আমরা 6 নম্বর প্রবলেমে চলে যাব। 6 নম্বর প্রবলেমটা অত্যন্ত মজার একটা প্রবলেম, মানে অত্যন্ত ফিলিংস সম্পূর্ণ একটা প্রবলেম। 6 নম্বর প্রবলেম যারা সলভ দিয়েছ কারোরই হয়নি, আমি চাইছিলাম সূত্র ব্যবহার না করে প্রমাণ করতে, রাইট? যেমন দেখো, ছয় নম্বর প্রবলেমটা বলেছিলাম আমি, প্রমাণ করো যে NPR ইকুয়াল টু n-1 PR-1 প্লাস R ইন্টু
n মাইনাস 1p, সরি এখানে একটু ভুল হয়েছে, এখানে আছে r মনে হয়, হ্যাঁ ঠিক আছে মোস্তাক, n মাইনাস 1p r প্লাস r ইন্টু n মাইনাস 1p r মাইনাস 1, এই জিনিসটা প্রমাণ করতে বলেছিলাম, রাইট? এক্সিলেন্ট একটা জিনিস, এক্সিলেন্ট। এটাকে আমি এইভাবে লিখে রাখি, হ্যাঁ তোমাদের মনে থাকবে তাহলে। এক্সিলেন্ট, ওয়ান সিলেন্ট মানে এক্সিলেন্ট, ঠিক আছে? তাহলে এক্সিলেন্ট প্রবলেম এটা। এবং ফিলিংসটা কি দেখো, আমি আগেই বলি তোমাদেরকে, এই জিনিসটা উত্তর করতে হলে তোমাকে যে জিনিসটা লিখতে হবে, সরি আগে তোমাকে বলতে হবে যে হোয়াট ইজ দিস, এর বাংলা অর্থ কি? NPR, ওকে? NPR জিনিস দ্বারা বোঝায় n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস দ্বারা r সংখ্যক ফাঁকা স্থান পূরণ করার উপায়। এটা আমি গতদিন বলেছি, যারা গতদিন ক্লাস করেননি তাদের আজকে এটা বোঝা সম্ভব না। তাহলে NPR মানে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস দ্বারা r সংখ্যক ফাঁকা স্থান পূরণ করার উপায়। অথবা এটাও বলতে পারি n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস হতে প্রতিবারে r সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিসের সাজানো ব্যবস্থা, প্রতিবারে r সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিসের সাজানো ব্যবস্থা। এটা আমি গতদিন বলেছিলাম। এখন আমি তোমাদেরকে একটু এইভাবে বলি, এটা এখানে থাক বোঝানোর জন্য। মনে করো তোমার কাছে আবুল, বাবুল, কাবুল, ডাবুল, ইবুল, ফিবুল, জিবুল এবং হাবুল, মনে করো এই 8টা ব্যক্তি আছে। আবুল, বাবুল, কাবুল, ডাবুল, ইবুল, ফিবুল, জিবুল, হাবুল, ঠিক আছে? মনে করো এই 8 জন ব্যক্তি আছে। আমি তোমাকে প্রশ্ন করলাম যে এই 8 জন থেকে 5 জন নিয়ে সাজানো ব্যবস্থা কত হবে? 8 জন থেকে 5 জন নিয়ে সাজানো ব্যবস্থা কত হবে? তুমি 8 জন থেকে 5 জনের সাজানো ব্যবস্থা, 8 জন হতে 5 জনের সাজানো ব্যবস্থা, পুনরাবৃত্তি ঘটানো যাবে না কিন্তু, সাজানো ব্যবস্থা ইকুয়াল টু 8p5, এটা নরমাল হিসাব, ওকে? যে এই জিনিসটাকে এটা দিয়ে প্রকাশ করা হয়। আমার প্রশ্ন, তুমি যে কাজটা করেছো, এই 8 জন ব্যক্তিকে তুমি 5টা চেয়ারে বসাইছো, রাইট? এখানে 2 ধরনের চিন্তার আবির্ভাব ঘটতে পারে তোমার মাথায়, যদি মাথায় জোশ থাকে। 2 ধরনের ঘটনা ঘটতে পারে। মনে করো তোমার এখানে 5টা চেয়ার আছে মোস্তাক, হ্যাঁ? এটা একটা চেয়ার, এটা একটা চেয়ার, এটা একটা চেয়ার, এক বক্স বানাচ্ছে কেন চেয়ার বানাতে? মনে করো এটা একটা চেয়ার, এটা একটা চেয়ার, এটা একটা চেয়ার, কয়টা চেয়ার মোস্তাক? 5টা চেয়ার। তোমার মাথায় 2 ধরনের চিন্তা আসতে পারে। চিন্তা নম্বর 1, চিন্তা 1, চিন্তা 1 এরকম যে এই আবুল, বাবুল, কাবুল, ডাবুল, ইবুল, ফিবুল, জিবুল আর হাবুলের মধ্যে এরকম ঘটনা ঘটতে পারে, তুমি যে 5 জনকে এখানে বসাবা, সেই 5 জনের মধ্যে একজন ব্যক্তি, একজন নির্দিষ্ট ব্যক্তি, মনে করো এই যে ডি, ডাবুল। এখানে যে 5 জনকে বসাচ্ছ, এখানে ডাবলের ক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে পারে? এখানে ডাবল থাকতেও পারে, নাও পারে, কারণ আমার তো 5 জন নিতে হবে, ডাবল বাদে তো 5 জন নেওয়ার মতো সুযোগ আছে আমার, রাইট? তাহলে 2টা ঘটনা ঘটতে পারে, হয় ডাবল থাকবে নয়তো বা ডাবল থাকবে না, রাইট? তাহলে আমরা এখানে 2টা কেস তৈরি করি। যদি ডাবল না থাকে, আমি বললাম যে এই চেয়ারগুলোতে ডাবলের কোনো অবস্থান হবে না, আমি এই চেয়ারে বসতে দিব না, তাহলে ডাবল বাদ। তাহলে এখানে ডাবল যদি না থাকে, ডাবল যদি না থাকে, এটা একটা কেস। আর ওই 5 জনের গ্রুপে ডাবল যদি থাকে, রাইট? 2টা ঘটনা ঘটতে পারে। এই 2টা সমন্বয় তো মোট সাজানো ব্যবস্থা, তাই কি না? তাহলে যদি ডাবল না থাকে, তাহলে মোস্তাক বলো তো ডাবল বাদে কয়জন আছে? তাহলে 7 জন থেকে এই 5টা জিনিস সাজানোর উপায় 7p5, কি ক্লিয়ার? ডাবল তো বাদ, ওকে আগেই বলবো তুই হটবোটা,
বের হয়ে যায় রুম থেকে। তাহলে বাকি 7 জন থেকে 5টা ঘর আমরা পূরণ করলাম 7p5 উপায়ে। তাহলে এই কয়টা সাজানো ব্যবস্থায় কে নাই? ডাবল নাই। এবারে চিন্তা 2, চিন্তা 2, যদি ডাবল অবশ্যই থাকে, বাকিগুলোর উপরে শর্ত দেওয়া নাই, কার উপরে শর্ত দেওয়া আছে? তাহলে ডাবলকে আগে বলবো, এই বেটা তুই আগে বস যা চেয়ারের উপরে। ও তো তখন যাই দেখবে 5টা চেয়ার আছে, কেউ শুয়ে যাবে নাকি 5টা চেয়ারের উপরে, নাকি যে কোনো একটা চেয়ারে বসবে? ও যায় দেখছে 5টা চেয়ার আছে, এই চেয়ারে বসবো না, এটা ভালো না, এখানে বসবো না, আরাম হচ্ছে না। তার মানে কি, ডাবল যদি অবশ্যই এখানে থাকে, তার বসার মতো চেয়ার কটা আছে? তাহলে কয় উপায়ে সে বসতে পারে? 5 উপায়ে বসতে পারে। তাহলে চিন্তা 2 ডাবলকে এই 5টার যে কোনো একটাতে বসানো যায় 5p1 উপায়ে বা 5 উপায়ে। 5p1 মানে 5। তার মানে এই 5 উপায়ে বসলো কে? ডাবল। তাহলে ডাবল যখন এখানে বসে গেল, এখানকার একটা চেয়ার পূরণ করে দিয়েছে। তাহলে মনে করলাম এই চেয়ারটা পূরণ হয়ে গেছে, রাইট? বাকি কয়টা চেয়ার আছে? 4টা। বাকি কয়জন ব্যক্তি আছে? 7টা। তাহলে 7টা চেয়ার, 7 জন ব্যক্তিকে 4টা চেয়ারে বসানো যায় কত উপায়ে? 7p4 উপায়ে। তাহলে এই দুটা চিন্তার যোগফল এই মোট চিন্তার সমান হবে। মোট চিন্তা কি ছিল? 8টা দ্বারা 5টা পূরণ করার উপায়। আমিও কিন্তু এই 8টা দ্বারা 5টা চেয়ারই পূরণ করেছি, কিন্তু একবার চিন্তা করেছি ডাবল যদি না থাকে সেগুলো সাজানোর ব্যবস্থাও তো এর ভিতরে আছে, আর যদি ডাবল থাকে সেগুলো সাজানোর ব্যবস্থাও তো এর ভিতরেই আছে। তাহলে আমি কি বলতে পারি যে অতএব বলো কি হবে? 8p5 ইকুয়াল টু, কই প্রথম চিন্তা কই গো? 7p5 প্লাস 5 ইন্টু 7p4। কি ক্লিয়ার? এক্সেলেন্ট একটা জিনিস, ফিলিংস দিয়ে আমি অঙ্কটা কিন্তু করলাম, রাইট? এইবারে আমরা n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস দ্বারা r সংখ্যক ফাঁকা স্থান এইভাবে পূরণ করব 2টা চিন্তা দিয়ে, রাইট? তাহলে বলো, আগে শর্তহীন ভাবে চিন্তা করো। এবার আমরা চিন্তা করব এভাবে যে আমার কাছে এখন n সংখ্যক জিনিস আছে, n সংখ্যক বস্তু, n সংখ্যক বস্তু, ওকে? ফাঁকা স্থান আছে এবার আমার r সংখ্যক 1 2 3 4 এরকম করতে করতে r সংখ্যক 1 2 3 4 এরকম r সংখ্যক ফাঁকা স্থান আছে, রাইট? তাহলে আমি এখানে 3টা ঘটনা লিখব। একটা হচ্ছে শর্তহীন ভাবে n সংখ্যক জিনিস দ্বারা r সংখ্যক ফাঁকা স্থান পূরণ করার উপায়। তাহলে প্রথম চিন্তা কথাটা হচ্ছে শর্তহীন ভাবে, কোনো শর্ত দিব না, শর্তহীন ভাবে n সংখ্যক ভিন্ন জিনিস দ্বারা r সংখ্যক ফাঁকা স্থান পূরণের উপায় ইকুয়াল টু npr। এটা তো ভাষা আসলে গণিতের, রাইট? তাহলে এখন বলো, তাহলে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস দ্বারা r সংখ্যক ফাঁকা স্থান পূরণ করে দিয়েছি আমি npr, শর্তহীন ভাবে, কোনো শর্ত দিইনি। এইবারে আসো চিন্তা 1। চিন্তা 1 এখানে লিখবা একটি বিশেষ বস্তু যদি কখনো না থাকে, ঠিক আছে? একটি বিশেষ বস্তু উক্ত সাজানো ব্যবস্থায় না থাকলে, উক্ত সাজানো ব্যবস্থায় না থাকলে, ঠিক আছে? বলো মোস্তাক, কয়টা বিশেষ বস্তু থাকবে না? একটা। তোমার মোট হচ্ছে n সংখ্যক বস্তু, একটা বাদ দাও, কত থাকলো? তাহলে n-1 সংখ্যক জিনিস দ্বারা r সংখ্যক ফাঁকা স্থান পূরণ করতে হবে। তাহলে অর্থাৎ, তাহলে তোমাকে লিখতে হবে অর্থাৎ কি থাক? অর্থাৎ
n মাইনাস ওয়ান সংখ্যক জিনিস দ্বারা r সংখ্যক ফাঁকা স্থান পূরণের উপায় ইকুয়াল টু n মাইনাস ওয়ান পি আর কি। ক্লিয়ার? তাহলে দেখো, আমি একটা বস্তুকে, একটা কাল্পিত বস্তুকে বলবো যে তুই এই ফাঁকা স্থানগুলোর কোনোটাতে বসতে পারবি না, তাহলে ওকে আমি ঘাট ধরে আগে বের করে দেবো রুম থেকে। বের করে দেওয়ার পরে কয়জন থাকলো? n মাইনাস ওয়ান সংখ্যক জন। তাহলে এই n মাইনাস ওয়ান সংখ্যক জিনিস দ্বারা r সংখ্যক ফাঁকা স্থান পূরণ করার উপায়কে আমরা এই নোটেশন দিয়ে প্রকাশ করি। ক্লিয়ার? তাহলে এটা একটা চিন্তা। এবারে যে কাল্পিতকে আমরা বের করে দিয়েছিলাম, ওকে বললাম এই আয় যা, তুই আগে বস। এখানে কয়টা চেয়ার আছে? এখানে r সংখ্যক। ওই নির্দিষ্ট ব্যক্তি যাকে আমরা বের করে দিয়েছিলাম ভুল করে, এবারে চিন্তা হলো যে না, লোকটা ভালো তো, তাহলে ওকে আমরা ডাকবো। ডাকার পরে বলবো বস এখানে। ও কি করবে? নাচানাচি শুরু করে দেবে, এতগুলো চেয়ার আমার জন্য এখন। তাহলে মোট চেয়ার কয়টা? এখানে r সংখ্যক। তাহলে এখানে 100টা চেয়ার থাকলে সে 100 উপায় বসতে পারে ওই ব্যক্তি। তাহলে চিন্তা 2, খেয়াল করো, চিন্তা 2, এখানে চিন্তা নম্বর 2। চিন্তা নম্বর 2 কি? ওই একটি বিশেষ বস্তু যদি অবশ্যই অন্তর্ভুক্ত থাকে, হ্যাঁ, একটি বিশেষ বস্তু সাজানো ব্যবস্থায় অন্তর্ভুক্ত থাকলে, সাজানো ব্যবস্থায় অন্তর্ভুক্ত থাকলে, রাইট? তাহলে কি ঘটনা ঘটবে? এখানে আগে যে অন্তর্ভুক্ত থাকবে তাকে বলতে হবে তোমার ইচ্ছা মতো বসো তুমি। তাহলে ইচ্ছা মতো বসার কয়টা চেয়ার আছে? r সংখ্যক। তাহলে থাকলে সাজানো ব্যবস্থা, এটা লিখবা, সাজানো ব্যবস্থা ইকুয়াল টু, তাহলে কি করবে বলো ওস্তাদ? এই যে একজন ব্যক্তিকে আগে আমরা r সংখ্যক চেয়ারে বসাবো, তাহলে তার উপায় কত? r। তাহলে এখানে আমরা লিখি r, তাহলে এখানে লিখবো r, rp1 হতো, কিন্তু rp1 মানে কিন্তু r। ওকে, তাহলে 8টা চেয়ার ফাঁকা আছে, বসবে কয়জন? একজন, রাইট? এবারে বলো, আমার লোক সংখ্যা ছিল n, ফাঁকা স্থান ছিল r, এখান থেকে একজন বসে গেছে, একটা চেয়ার পূরণ হয়ে গেছে, কি ঠিক না? এখন লোক কয়টা আছে? n মাইনাস ওয়ান সংখ্যক। n সংখ্যক জিনিস, n সংখ্যক বস্তু থেকে একটা বস্তু ইতিমধ্যে একটা চেয়ারে বসে গেছে, তাহলে একটা লোকও কমে গেছে, একটা চেয়ারও কমে গেছে, রাইট? সো বাকি কয়জন আছে? n মাইনাস ওয়ান সংখ্যক জন আছে। কয়টা চেয়ার আছে ফাঁকা? r সংখ্যকের ভিতরে একটা চেয়ার পূরণ হয়ে গেছে, তাহলে কয়টা চেয়ার আছে? r মাইনাস ওয়ান সংখ্যক। তাহলে n মাইনাস ওয়ান পি r মাইনাস ওয়ান। দেখো এই rটা কি? একজন ব্যক্তিকে আগে আমরা বসিয়ে দিয়েছি r সংখ্যক চেয়ারে, r সংখ্যক উপায়ে, কিন্তু বসেছে কিন্তু একটা চেয়ারে। বসেছে কয়টা চেয়ারে? একটা চেয়ারে। তাহলে r সংখ্যক উপায়ে একটা চেয়ার সে পূরণ করবে, রাইট? r সংখ্যক উপায়ে একটা চেয়ার সে পূরণ করবে। কয়জন ব্যক্তি বসেছে? তাহলে একজন। মোট ব্যক্তি ছিল কত? n জন। একজন বসে যাওয়ার পরে কতজন? n মাইনাস ওয়ান সংখ্যক জন। একটা চেয়ার পূরণ হওয়ার পর আর কয়টা চেয়ার থাকে? r মাইনাস ওয়ান সংখ্যক। তার মানে n মাইনাস ওয়ান সংখ্যক জিনিস দ্বারা r মাইনাস ওয়ান সংখ্যক চেয়ার পূরণ করার উপায় এই নোটেশন দ্বারা প্রকাশ করা হয়, রাইট? তাহলে বলো, তুমি যখন চিন্তা, তোমার মাথায় যখন ফিলিংস আসেনি, জুস আসেনি, তখন কিন্তু তুমি চিন্তা করেছিলা n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস দ্বারা r সংখ্যক ফাঁকা স্থান পূরণের উপায় n পি r। তারপরে তুমি যখন, তোমার মাথায় যখন জুস আসলো, রাইট, যখন তোমার মাথায় মানে বুদ্ধি আসলো, ফিলিংস করার ক্ষমতা আসলো, তখন কিন্তু তুমি চিন্তা করলা যে আচ্ছা, এই দুটা সাজানো ব্যবস্থায় একজন নির্দিষ্ট ব্যক্তি অন্তর্ভুক্ত নাও থাকতে পারে, আবার থাকতেও পারে, এই ঘটনা ঘটতে পারে, রাইট? যদি না থাকে সেক্ষেত্রে তো সাজানো ব্যবস্থা এইটা।
যদি থাকে সেক্ষেত্রে তো সাজানোর ব্যবস্থা এইটা, এই থাকা না থাকার সমষ্টি তো এইটা, ঠিক না? তাহলে অতএব NPR ইকুয়াল টু এই 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 কই গেল, অতএব NPR ইকুয়াল টু, তাহলে প্রথমটা কত ছিল মোস্তাক? n-1PR প্লাস R ইন্টু n-1PR-1, এটাই অ্যান্সার, প্রমাণিত এবং এটা সত্য। কি ক্লিয়ার? বলো তোমরা আমার এই মানে 6 নম্বর প্রবলেমটা বুঝেছো কিনা? 6 নম্বর প্রবলেম সবারই প্রবলেম ছিল, তারা হয়তো বা যদি এগুলোকে ভাঙ্গে সূত্র ভাঙ্গে যদি করতে বলতাম তামা করে ফেলতা তোমরা, বাট এই যে ফিলিংসটুকু, আমি তো এটাই চাই যে হোয়াট ইজ দিস, এটার ফিলিংসটুকু তোমাকে বুঝতে হবে, ভেতর থেকে বুঝতে হবে, ঠিক আছে? তো দেখি তোমরা কারা কারা বুঝলা, দেখি লেখো তো বাবা। তাসলিমা খাতুন সুমি বলছে, ভাইয়া জুস আর বুদ্ধি কি এক জিনিস? বুদ্ধি আর জুস এক জিনিস না, বুদ্ধি থাকলেই যে মাথা থেকে জুস বাড়াবে তা না, তোমার ফিলিংসটা থাকতে হবে, অনুভূতি শক্তি থাকতে হবে, অনুভূতি শক্তি তোমার ভিতরেও আছে। আসলে ব্যাপারটা কি জানো, পৃথিবীতে যখন আল্লাহ পাক আমাদেরকে প্রথম পাঠায়, যখন সন্তান মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, তখন প্রত্যেকটা সন্তান নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে। আমি কি বলি জানো, আমি এগুলো তুলনা করি কম্পিউটারের সাথে, রাইট? চিন্তা করো এইভাবে, মনে করো তুমি আর তোমার বন্ধু দুইটা কম্পিউটার কিনেছো একই কনফিগারেশনের, রাইট? হার্ডওয়্যার সেম, অর্থাৎ তুমি এবং তোমার বন্ধু যখন জন্মগ্রহণ করো তখন তোমাদের হার্ডওয়্যার সেম। এবার আসো সফটওয়্যার, সফটওয়্যারগুলো কখন ইনস্টল দিয়েছে তুমি? তোমাকে যখন কম্পিউটারের দোকান থেকে কিছু ইনস্টল দিয়ে দেয়নি, জাস্ট হার্ডওয়্যারটা দিয়েছে, বলেছে তুমি বাসায় গিয়ে ইনস্টল করে নাও। তোমার বন্ধু ধরে নাও তোমার ওই কম্পিউটারের দোকান থেকে তোমাকে কি করেছে, দুইটা গেমের সফটওয়্যার দিয়ে দিয়েছে, গেম দিয়ে দিয়েছে। তোমার কম্পিউটারে একটা গেম দিয়েছে, তোমার বন্ধুর কম্পিউটারে একটা গেম দিয়েছে। এইবারে তুমি বাড়িতে আসার পরে কি করেছো জানো, তুমি মাইক্রোসফট অফিস ইনস্টল করেছো, ওই তোমার বন্ধু ইনস্টল করেনি। এইবারে বলো তো, তোমার বন্ধু ওই গেম খেলা ছাড়া ওই কম্পিউটার দিয়ে কি আর কোনো কাজ করতে পারবে? পারবে না। বাট তুমি কি করতে পারবা, ওই গেমও খেলতে পারবা, আবার তুমি যে মাইক্রোসফট অফিস ইনস্টল করেছো, সফটওয়্যার ইনস্টল করেছো, এই সফটওয়্যার দিয়ে তুমি অনেক কাজ করতে পারবা। এরকমভাবে আমরা যখন পৃথিবীতে আসি, সেম হার্ডওয়্যার নিয়ে আসি পৃথিবীতে, এই সফটওয়্যার ইনস্টল করতে হবে তোমাকে মেন্টালিটি স্থির করতে হবে যে আমি কিভাবে সামনের দিকে আগাবো, রাইট? এই সফটওয়্যারগুলো ইনপুট যার যেভাবে হয়েছে সে সেভাবে তৈরি হয়ে গেছে। আমরা অনেকে বলি যে অমুক ভালো ছাত্র, অমুক খারাপ ছাত্র, আমি এটা বলতে নারাজ। পৃথিবীতে যখন আমরা জন্মগ্রহণ করি তখন সবাই একই রকম ছাত্র হয়ে জন্মগ্রহণ করি, রাইট? একই ধরনের হার্ডওয়্যার আল্লাহ পাক আমাদেরকে দিয়ে পাঠিয়েছেন, বাট সফটওয়্যারগুলো যারা আমরা ইনস্টল করি তাদের মধ্যে গলত ছিল, রাইট? কি আমরা সব সময় নেগেটিভ জিনিসগুলোকে মাথার ভিতরে ঢোকাই, তখন ওই কম্পিউটারের ভিতরে যখন নেগেটিভ সফটওয়্যারগুলো ঢুকে যাবে তখন সে সারা জীবন নেগেটিভ চিন্তাই করতে থাকবে। আর যদি পজিটিভ সফটওয়্যার আমি দিয়ে দিতাম ওই কম্পিউটারের ভিতরে, তাহলে পজিটিভ চিন্তা করতে শিখতো সে, রাইট? আমি একটা উদাহরণ দিই। এরকম ছোটবেলাতে যখন তুমি নিষ্পাপ, দেখো তোমার বাবা মা, তোমার মা বিশেষ করে আমাদের মায়েরা আর কি, তুমি যখন ছোট দেখবা মায়েদের সামনে একটা তেলাপোকা আসলে লাফ দিয়ে ওঠে, রাইট? আর একটা মশা যদি গায়ের উপরে পড়েছে, এই যা, জাস্ট এটুকু করি আমরা। তুমি কিন্তু তখন থেকে শিখে গেছো তেলাপোকা মনে হয় ভীষণ ক্ষতিকারক একটা প্রাণী, এই জন্য বাপ মা মনে হয় ভয় দৌড়াচ্ছে, রাইট? তখন থেকে তোমার ভিতরে তৈরি হয়েছে যে তেলাপোকা বেশি ক্ষতিকারক, এবং এখন বড় হয়েও তুমি তেলাপোকাকে ভয় পাও কিন্তু মশাকে ভয় পাও না। কিন্তু বাস্তবিক পক্ষে কি ঘটনা ঘটে?
মশা কিন্তু বেশি ক্ষতিকারক। এই ডেঙ্গু মশা, ডেঙ্গু জ্বর হলে মানুষ মরে যায়, কিন্তু তেলাপোকা কিন্তু অত বেশি ক্ষতিকারক না, রাইট? তাহলে তোমরা চিন্তা করো, তুমি ওই যে গোড়াতেই তো তোমার মানে শিকড়টা কেটে দেওয়া হয়েছে, তোমার কিন্তু দোষ ছিল না, তোমার ভিতরে সফটওয়্যার ঢুকে গেছে যে তেলাপোকা ভয়ের, বাট মশা অত বেশি ক্ষতিকারক না। ভবিষ্যতে তুমি যখন বড় হয়েছো, তুমি মশাকে দেখে আর ভয় পাও না, অথচ ওই তোমার বেশি ক্ষতি করে। সুতরাং আমরা চিন্তা করতে শিখবো। এই যে মনে করো ম্যাথমেটিক্স শিখে এসছো ছোটকাল থেকে, তোমাকে এতদিন থেকে স্যাররা যা শিখাইছেন এটা সূত্র, এই সূত্র মুখস্থ করে a + b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তোমার ভিতরে এই সফটওয়্যারটা দেওয়া হয়েছে, তখন তোমার অঙ্কের প্রতি ইন্টারেস্ট কমে গেছে। কিন্তু যদি এটা বলা হতো যে এই a + b হোল স্কয়ার কেন আমরা শিখবো, কেন শিখতেছি, আমি কোথায় ব্যবহার করব, তোমার ভিতরে এমনিতে ইন্টারেস্ট গ্রো করতো। তাহলে এই সফটওয়্যারগুলো তোমার প্রয়োজন। তাহলে তুমি কিভাবে মেন্টালিটিকে তৈরি করবা, এইটা হচ্ছে সফটওয়্যার ইনস্টলমেন্ট, ঠিক আছে? তো তোমাদের প্রতি আমার উপদেশ, তোমার পজিটিভ সফটওয়্যারগুলো নিজেদের মধ্যে ইনস্টল করো, নেগেটিভ যে সফটওয়্যারগুলো ছিল সেগুলোকে ডিলিট করে দাও। এখন থেকে আমরা সবাই ওয়াদা করি যে আমরা পজিটিভ চিন্তা করতে শিখব, নেগেটিভ চিন্তাগুলোকে ডিলিট করে দিব এবং কোনো ভাইরাস ঢুকতে দিব না আমাদের মাথার মধ্যে, ঠিক আছে? দেখবা অনেক ভালো কিছু করতে পারবা জীবনে। দেখেছ? ও বলছে এইটার জুসের মধ্যে কে আবার কি বলছে, দেখেছ? এটা আর এটা জুস আর বুদ্ধির মাঝে কি বলছে, যাই হোক। তাহলে দেখো বাবা, তাহলে এই জিনিসটা ক্লিয়ার তো? জুস মানে হচ্ছে আসলে ফিলিংস, এখানে ফিলিংস বোঝানো হয়েছে যে তোমার অঙ্কের প্রতি ফিলিংস থাকতে হবে, ফিলিংস তৈরি করা, ঠিক আছে? বুদ্ধি থাকলেই যে তোমার ফিলিংসটা আসবে এমনটা কিন্তু না, রাইট? এইটা তোমাকে ইনস্টল করতে হবে। ওই বুদ্ধিটাকে তুমি কিভাবে, মানে সবারই তো বুদ্ধি আছে, খারাপ বুদ্ধি আছে, ভালো বুদ্ধি আছে, তাহলে খারাপ বুদ্ধিটাকে আমি এখানে বলছি না, এখানে ফিলিংসটা নিতে বলছি, যে অঙ্কের ফিলিংসটা, ঠিক আছে? ওকে, তাহলে আমরা কয় নম্বর প্রবলেম সলভ করলাম মোস্তাক? 6 নম্বর, তাই না? এবার 7 নম্বর প্রবলেম সলভ করতেছি। কয়টা বাজে মোস্তাক দেখি? হ্যাঁ হ্যাঁ 10টা 6। এবারে 7 নম্বর প্রবলেম সলভ করতেছি। 4 - x p2 = 6, এটা হলে x এর মান কত, রাইট? তো আমি তোমাদেরকে এটা শিখাইছিলাম 7p2 মানে 7 থেকে শুরু করে অধক্রমে 2টা ডিজিট নিতে হয়। 7p2 মানে 7 থেকে অধক্রমে 2টা ডিজিট নিতে হয়। এই ক্লাসগুলো আগে তোমাদেরকে করতে হবে। 10p3 মানে 10 × 9 × 8 লিখতে হয়। 10 থেকে শুরু করে নিচের দিকে 3টা। তাহলে এখানে বলো 4 - x p2 মানে কি? 4 - x থেকে শুরু করে নিচের দিকে 2টা নিব, মানে আরেকটা কমিয়ে দেব। 4 - x এর থেকে 1 কমিয়ে দিলে 4 - x - 1 = 6। কি ক্লিয়ার? তাহলে এইটাকে লেখা যায় এখান থেকে শুরু করে নিচের দিকে 2টা উৎপাদক = 6, রাইট? তো এটা সমাধান করার সুবিধার্থে 4 - x কে আমি a ধরলাম, তাহলে এটা হবে a - 1, সুবিধার জন্য, তোমাদের সুবিধার জন্য, আমি সুবিধা ভোগ করবো না তো, রাইট? তাহলে এটা সমাধান করলে কত আসতেছে মোস্তাক? a² - a - 6 = 0, রাইট? তাহলে বা a - 3 × a + 2 = 0। অতএব a = 3 একটা -2 একটা। a মানে কিন্তু 4 - x, ঠিক আছে? a মানে কিন্তু 4 - x। কি ক্লিয়ার? এখন বলো, যদি a এর মান 3 হয়, এর মান 3 হয়, সেক্ষেত্রে কি হবে? 3 = 4 - x, অতএব x = 1, রাইট? কিন্তু দুঃখের বিষয়, ওকে, দুঃখের বিষয় না, সুখের বিষয়, x = যদি 1 বসাই, এদিকে একটু তাকায় দেখিও, x এর মান 1 বসালে 3p2 মানে 6 হয় কিনা?
3 ইন্টু 2 মানে তো 6, ঠিক আছে এটা। তাহলে x এর মান 1, এটা সত্য। বাট যদি আমি এর মান -2 বসাই, ইকুয়াল টু যদি আমি -2 বসাই, সেক্ষেত্রে -2 ইকুয়াল টু 4 - x, রাইট কি? ঠিক আছে তো? অতএব x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু 6, তাই কি না? এটা পাশে নিয়ে আসলাম, এটা পাশে নিয়ে গেলাম। এবার x এর মান যদি এখানে 6 বসাও, চিন্তা করো, 6p2 ইকুয়াল টু 6 ইন্টু 5, 6 ইন্টু 5 মানে কত? 30। তাহলে এখানে গ্রহণযোগ্য না, অর্থাৎ এই মানটা গ্রহণযোগ্য না। তাহলে x এর মান কত আসলো? 1, অ্যান্সার হবে 1 এটার, ঠিক আছে? x এর মান 1। তাহলে কয় নম্বর প্রশ্ন অ্যান্সার করলাম আমরা? 7 নম্বর। এবারে 8 নম্বরে আসো। 8 নম্বরটা করে দিব, 9 নম্বরটা তোমরা নিজেরা করবা। 8 নম্বর বলছে কি, মোস্তাক বলো তো একটু। 1p2 ইকুয়াল টু কত? 72। তাহলে বা এটাকে একটু ভাঙিয়ে নি আগে। তাহলে এখানে 2 মানে কি? এটার দুটো উৎপাদক নিতে হবে, এইখান থেকে শুরু করে দুটো উৎপাদক। তাহলে n প্লাস r প্লাস 1 ইন্টু n প্লাস r, ওকে, ইকুয়াল টু 72। এই যে মনে করি এটা 10 ইন্টু 9, 1 কমে দিয়েছে, এটা থেকে 1 কমে যাবে, যে দুটা নিতে হবে না, এখান থেকে অধক্রমে 2টা। তাহলে এই জিনিসটাকে একটু আমরা আর একটু সহজ করে লিখি, হ্যাঁ, তাহলে সুবিধা হবে তোমাদের, মানে তোমাদের জন্য আর কি। সেটা হচ্ছে এরকম যে আমি n প্লাস r কে যদি a ধরি, তাহলে a প্লাস 1 ইন্টু a ইকুয়াল টু 72, দেখে না? তার মানে a স্কোয়ার প্লাস a মাইনাস 72 ইকুয়াল টু 0। তার মানে a প্লাস 9 ইন্টু a মাইনাস 8 ইকুয়াল টু 0। তাহলে অতএব a প্লাস 9 ইকুয়াল টু 0 একটা, ঠিক না? আবার a মাইনাস 8 ইকুয়াল টু 0 একটা। হোয়াট ইজ a? n প্লাস r। তাহলে n প্লাস r ইকুয়াল টু -9 একটা। এবার আসো n প্লাস r ইকুয়াল টু 8 একটা, থাক এটা। তাহলে n প্লাস r এর তুমি ইকুয়েশন পাইলা, রাইট? এবার আমাদের আরেকটা ইকুয়েশন দেওয়া আছে প্রশ্নে, সেটা কত? n মাইনাস r p2। তাহলে n মাইনাস r p2 ইকুয়াল টু কত? ইকুয়াল টু 12। তাহলে এই জিনিসটা একটু ভাঙ্গা মস্তাক, n মাইনাস r ইন্টু এটা থেকে 1 কমে দাও, n মাইনাস r মাইনাস 1, এটা ইকুয়াল টু কত হবে? 12। তাহলে এটা ইকুয়াল টু b ধরো মস্তাক, তাহলে b ইন্টু b মাইনাস 1 ইকুয়াল টু 12, তোমার ক্যালকুলেশনের সুবিধার্থে। তাহলে বা b স্কোয়ার মাইনাস b মাইনাস 12 ইকুয়াল টু 0। তাহলে বা b মাইনাস 4 ইন্টু b প্লাস 3 ইকুয়াল টু 0। অতএব b ইকুয়াল টু 4 অথবা b ইকুয়াল টু -3, তাই কি না? তাহলে বলো b ইকুয়াল টু 4, b মানে কত ধরেছি? n মাইনাস r ইকুয়াল টু 4। এবারে n মাইনাস r ইকুয়াল টু -3, কি ক্লিয়ার? এবারে দেখো তোমার দুটা করে ইকুয়েশন প্রয়োজন, এইটা যোগ বিয়োগ করে কি n আর r এর মান বের করতে পারবা? হ্যাঁ, n এবং r এর মান বের করতে পারবা? এইটার সমাধান করে n এবং r এর মান বের করতে পারবা? বের করে দেখবা কোনটা দিয়ে এই সমীকরণ দুটা সিদ্ধ হয়, সেটা অ্যান্সার। এই কাজটুকু তোমরা করবা, ঠিক আছে? আমি কিন্তু ক্যালকুলেশন শেষ করে দিয়েছি। দুটা আননোন থাকলে দুটা ইকুয়েশন প্রয়োজন হয় আমাদের। তাহলে n এবং r কয়টা আননোন? এখানে 2টা আননোন। আমরা 2টা ইকুয়েশন তৈরি করে দিয়েছি কিনা? তাহলে এই 2টা ইকুয়েশন সলভ করে n এবং r এর মান বের করবা। এই মানটা অবশ্য গ্রহণযোগ্য না, n প্লাস r ইকুয়াল টু নেগেটিভ, এটা কখনো হতে পারে না, ঠিক আছে? কারণ এই দুটা, এটা যদি নেগেটিভ হতে হয় n অথবা r এর যে কোনো একটা নেগেটিভ হবে, অথবা দুটাই নেগেটিভ হবে, তাই কিনা বলো?
দেখা গেল এখানে 5, এখানে আর এর মান হচ্ছে -14, তো আর তো নেগেটিভ হতে পারে না, ঠিক আছে, এটা করা যাবে না। ওকে, তাহলে এখানেও আবার তাই, এই দুটার বিয়োগফল -3 কি, ঠিক আছে, তাহলে n এবং r এর মান কি হতে হবে, পজিটিভ হতে হবে, ঠিক আছে, তাহলে সেই মানটা তোমরা বের করে নিও। ক্লিয়ার? এবার আসো, কে বলছে নারিতা আফরোজ, ভাইয়া আরো ইজিলি করা যেত। হ্যাঁ অবশ্যই করা যাবে, কেন না, হ্যাঁ n এর মান 6, r এর মান 2, সুন্দর, ঠিক আছে। এবারে কয় নম্বর করব আমরা? 9 নম্বরটা তোমরা করবা। ওকে, এবারে 10 নম্বরটা, 10 নম্বরটার সলভ যারা দিয়েছ তোমরা, যারা 10 নম্বরে সলভ দিয়েছ সবার ভুল হয়েছিল, একজনেরও সঠিক হয়নি। তোমরা 10 নম্বর প্রবলেমের যারা সলভ করে দিয়েছ সবারই ভুল হয়েছিল, একজনেরও সঠিক হয়নি। দেখো, সরি, 10 নম্বর খুবই সুন্দর একটা প্রশ্ন, আমার ফেভারিট একটা কোশ্চেন এটা, মাই ডিয়ার প্রবলেম বলি আমি এটাকে, ঠিক আছে, মাই ডিয়ার প্রবলেম। তো এটা আমরা কিভাবে সলভ করব, প্রশ্নটা আগে বোঝার চেষ্টা করি। প্রশ্নে বলা আছে একটি শ্রেণীতে প্রতিদিন 6 পিরিয়ড ক্লাস হয়, রাইট। মনে করো একটা স্কুলের নিয়ম হচ্ছে 6 ঘন্টা ক্লাস হয়, 6 পিরিয়ড, 6 ঘন্টা মানে 6 পিরিয়ড, 6টা ভিন্ন ভিন্ন পিরিয়ডে ক্লাস হবে। অর্থাৎ 1 নম্বর ক্লাস, 2 নম্বর ক্লাস, মনে করো 9টা একটা ক্লাস, 10টা একটা ক্লাস, 11টা একটা ক্লাস, 12টা একটা ক্লাস, 3টা একটা ক্লাস, 4টা একটা ক্লাস। ওকে, তাহলে কয়টা পিরিয়ডে ক্লাস হবে? 6টা পিরিয়ডে। এবারে তোমাকে প্রশ্ন করা হচ্ছে তোমার সাবজেক্ট আছে 5টা, কিন্তু ক্লাস নিতে হবে 6 পিরিয়ডে। কি মজার বিষয়, ঠিক আছে, কিন্তু কোনো মানে ক্লাসে স্যার যায় কিন্তু বসে থাকবে না, যে বসে আছে এরকমটা না, কোনো না কোনো সাবজেক্ট সে পড়াবেই এই 6টা পিরিয়ডে, রাইট। তাহলে তুমি চিন্তা করো, তোমার সাবজেক্ট আছে বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ। কয়টা সাবজেক্ট? 5টা সাবজেক্ট। আর কয়টা পিরিয়ড আছে? 6টা পিরিয়ড আছে, রাইট। তাহলে বলো এই 5টা সাবজেক্টকে তো 5টা পিরিয়ডে নেওয়া যায়, কিন্তু আমি তোমাকে বলেছি 6 পিরিয়ডে ক্লাস নিতে হবে। এটার ফিলিংস হচ্ছে কোন একটা সাবজেক্ট 2 বার পড়াতে হবে, কোন একটা সাবজেক্ট 2টা পিরিয়ডে নিতে হবে, অর্থাৎ 2টা পিরিয়ডে ক্লাস নিতে হবে তোমাকে। কি ক্লিয়ার? তাহলে বলো আমার এখানে প্রথম কেস চিন্তা 1, চিন্তা 1, এরকম 6টা চিন্তা আছে, না সরি 5টা চিন্তা আছে। কিভাবে দেখো, আমি যদি বাংলা সাবজেক্টটাকে রিপিট করি, মানে 2টা পিরিয়ডে ক্লাস নিই, আমি একটা ঘটনা লিখতেছি, যদি বাংলাকে 2 পিরিয়ডে নেওয়া হয়, 2 পিরিয়ডে ক্লাস নেওয়া হয়, ক্লাস নেওয়া হয়, বলো এবার। তাহলে বাংলাকে যদি আমরা 2 পিরিয়ডে ক্লাস নিই, তার মানে কি তুমি কি করতে চাচ্ছ, তুমি আসলে এই বি বি ই পি সি এম, এই যে দেখো বাংলা, বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তাহলে মোট এবার কয়টা সাবজেক্ট হয়ে গেল? এবার 6 পিরিয়ডে ক্লাস নিব আমি। তাহলে এই 6টা জিনিসকে সাজানোর উপায় কি মোস্তাক? 6 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। যদি আমরা বাংলাকে 2টা পিরিয়ডে ক্লাস নিই, তাহলে এরকম কয়টা সাবজেক্টকে 2টা পিরিয়ডে ক্লাস নেওয়ার সুযোগ আছে? হয় বাংলাকে 2টা পিরিয়ডে ক্লাস নিব, একটা কেস, অথবা ইংলিশকে 2টা পিরিয়ডে ক্লাস নিব, দ্বিতীয় কেস, নয়তো বা আমি ফিজিক্সকে 2টা পিরিয়ডে ক্লাস নিব, তৃতীয় কেস। তাহলে এরকম কেস আছে 5টা ইন্টু 5, এইটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। বোঝা নাই? আমি যদি বাংলাকে 2টা পিরিয়ডে নিই, তার মানে বাংলা, বাংলা 2 দ্বারা ভাগ হলো। আমি যদি ইংলিশকে নিই, তখন সাবজেক্ট হয়ে যাবে বাংলা, ইংলিশ, আবার ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। মোট কয়টা হলো? 6টা। তাহলে 6 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এরকম ভাবে তো আমি বলছি যে ফিজিক্সকে যদি আমরা 2 বার নিই, তাহলে আরেকটা এরকম আসবে, ওইটা পৃথক পৃথক ভাবে না করে 5 দ্বারা গুণ করলেই তো হয়, 5টা কেস আছে। তাহলে এটা ইন্টু 5, তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে এইটা। বলো কে কে বুঝেছ?
তোমাদের কি ক্লিয়ার প্রান্তমণ্ডল? শতাব্দী ব্রহ্মা বলছে মারো মুঝে মারো। কেন রে, কি হয়েছে তোর? শতাব্দী কি হয়েছে বল, কেন মারতে হবে? এখন কেউ যায় মারে আসবে না, কারণ করোনার ভয়ে। আচ্ছা, তোমরা কি প্রবলেমটা বুঝেছো ভাইয়া? একটু ক্লিয়ার জানাও আমাকে প্লিজ। হ্যাঁ ক্লিয়ার, ক্লিয়ার। নাজিয়া হাসান রায়সা বলছে বুঝলাম ভাই। গালিব আসনাইন কি বলছে? প্লাজমোডেসমাটা, এটা মানে কি রে, বায়োলজি ক্লাস হচ্ছে নাকি কোথাও আবার? বুঝেছি ভাই, ক্লিয়ার, বুঝেছি। শতাব্দী ব্রহ্মা এত জটিল ম্যাথ, এটা কি জটিল ম্যাথ শতাব্দী? তার মানে কি তোমার ফিলিংস নাই, তোমাকে ফিলিংস বাড়াতে হবে, তোমার মাথায় জুস লাগবে, ঠিক আছে? জুস বাড়াও, এটা জটিল ম্যাথ না, এটা অনেক সুন্দর একটা ম্যাথ। মাহিন ইসলাম বুঝছি ভাই। মাহিন আবরার চৌধুরী, না ভাই ক্লিয়ার না, আরেকবার। এন সিপাত বলছে প্রশ্নের মানেই বুঝিনি, তাহলে কি করব আমি? ওকে, তো শোনো, ঘটনা হলে কি যে 6টা পিরিয়ডে মনে করো 6 ঘন্টা ক্লাস হয় তোমার, বললাম তো 9টা 10টা 11টা 12টা 3টা 4টা, তাহলে এই 4 ঘন্টা ক্লাস নেবে বিভিন্ন শিক্ষক, রাইট? কিন্তু সাবজেক্ট আছে 5টা, তার মানে কোন একটা সাবজেক্টের টিচারকে 2বার আসতে হবে, এটাই আমি বুঝাইছি, রাইট? যদি বাংলা টিচার 2বার আসে তাহলে বাংলা আর বাকি 4 ঘন্টা, রাইট? ওকে, কিন্তু ক্লাস কিন্তু নিতে হবে এই 5টা সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টকেই। তুমি কোনো একটা সাবজেক্টে রিপিট করাতে পারো 6 ঘন্টা ক্লাস নিতে গেলে, কি রাইট? তো তোমাদের কাছে আমার আরেকটা প্রশ্ন থাকলো, এইটা এবার করবা, এই 5টা সাবজেক্ট 7টা পিরিয়ডে কতভাবে ক্লাস নেওয়া যায়? 5টা সাবজেক্টকে 7টা ভিন্ন ভিন্ন পিরিয়ডে কতভাবে ক্লাস নেওয়া যায়, এইটা তোমাদের কাজ থাকলো বাসার, তোমরা করবা এটা, ঠিক আছে? অবশ্যই করবা, 7টা পিরিয়ডে ক্লাস নিতে হবে, দেখি পারে কিনা ছেলেমেয়েরা, করে তোমরা জমা দিও। তো আজকের মতো আমরা এখানেই ক্লাস শেষ করছি, আগামী দিন আবার শুরু করব আমরা মানে প্রবলেম নিয়ে। আমরা আসলে বিন্যাসের চ্যাপ্টারের যে জিনিসগুলো লাগে সেগুলো আমি শেষ করে দিয়েছি, আমি এখন প্রবলেম সলভ করাবো বিভিন্ন টাইপের, যে কত ধরনের প্যাচ থাকতে পারে প্রবলেমগুলোতে। আমরা সংখ্যা গঠন সংক্রান্ত প্রবলেম শিখবো, শব্দ গঠন সংক্রান্ত শিখবো, চক্রবিন্যাস শিখবো, আরও অনেক কিছুই শিখবো আমরা, ঠিক আছে? কেবল তো আমাদের 5 নম্বর ক্লাস হলো, এখনও 10টা ক্লাস আছে আমাদের, 10টা। বেশি যদি লাগে আমি তো বলেছি যে বেশি ক্লাস নেব, ঠিক আছে? তোমাদের এর পরবর্তী ক্লাস হবে, এই যে বিন্যাস সমাবেশের ক্লাস হবে পরশুদিন সকাল 9টায়, পরশুদিন সকাল 9টায়। আজকে 15 তারিখ, তোমাদের ক্লাস হবে 16 তারিখে, রাইট? সরি 17 তারিখে। আর আগামীকালকে সকাল 9টায় জটিল সংখ্যার উপরে ক্লাস হবে। যারা তোমরা সেকেন্ড ইয়ারে আসো, যারা তোমরা সেকেন্ড ইয়ারে উঠবা এখন, তাদের জটিল সংখ্যার ক্লাস আমি শিডিউল দিয়েছি 16 তারিখ থেকে, আগামীকালকে থেকে। যারা এখনও জটিল সংখ্যার চ্যাপ্টারের জন্য মেম্বার হওনি, তারা সঠিক ইনফরমেশন দিয়ে মেম্বারশিপ কোশ্চেনগুলো অ্যান্সার দিয়ে, তোমরা বারবার কিন্তু একটা জিনিস ভুল করতেছো, অনেকে মেম্বারশিপ কোশ্চেন দিচ্ছ না। যদি মেম্বারশিপ কোশ্চেন না দাও আমি তাদেরকে অ্যাকসেপ্ট করব না। আর একটা জিনিস অনুরোধ করি তোমাদেরকে, প্লিজ, তোমাদের পড়াচ্ছি আমি, দেখো আমি কিন্তু দিনে পড়াই, সকালে একটা ক্লাস নিই, বিকেলে একটা ক্লাস নিই, বাট সারাদিনটা যাই তোমাদের এই অ্যাপ্রুভাল দিতে। অনেকে আবার করে কি, তার বাপের আইডি থেকে একবার মানে রিকোয়েস্ট পাঠাইছে, সেটা অ্যাপ্রুভাল করে নিয়েছি, পরে নতুন আইডি খুলে বলছে ভাইয়া আমি আবার নতুন আইডি খুলেছি তো ওই জন্য। এইটা আমি নিব না, আর এরপরে আর কোনো রিকোয়েস্ট আমি নেব না। যদি কেউ বাপ বা মায়ের আইডি থেকে যদি রিকোয়েস্ট পাঠিয়ে থাকে, এর আগে ওই আইডি থাকবে, তোমরা এটাতে সাবধান হয়ে যাবে। আমি কিন্তু এরপরে আইডিগুলো সব ব্লক করে দিব, এত মানে জ্বালা সহ্য করতে পারবো না আমি, ঠিক আছে? আগামীকালকে সকাল 9টায় জটিল সংখ্যার ক্লাস শুরু হবে। তোমরা যারা সেকেন্ড ইয়ারে উঠতেছো, যারা এখনো মেম্বার হতে মানে পারোনি, তারা আজকের মধ্যে, আজকে বিকাল 5টার মধ্যে তোমাকে রিকোয়েস্ট পাঠাতে হবে। 5টার পরে যে রিকোয়েস্টগুলো পাঠাবা আমি একটাও অ্যাকসেপ্ট করবো না রাত্রে, এটা দায়ভার আমার না।
আর যারা তোমরা রাজশাহীর বাইরে বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণ করেছিলা, যারা সেকেন্ড ইয়ারে, তারা মেম্বারশিপ হওয়ার শর্ত পূরণ করে আবার জটিল সংখ্যার মেম্বার হওয়ার জন্য অনুরোধ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।